মনের মণিকোঠায় জমানো ছিল যাব একদিন স্বপ্নের লাহুল স্পিতি ভ্যালি। তাই আজ 2023-এর সেপ্টেম্বরে আমি তৈরি করে ফেললাম আমার সেই স্বপ্নের স্পিতি ভ্যালির প্রথম পর্ব, কলকাতা থেকে কালকা। পরবর্তী পর্যায়ে ক্রমাগত আসবে সেই স্বপ্নের স্পিতি ভ্যালির বাকি পর্বগুলো। স্পিতি ভ্যালি সাধারণত দুদিক থেকে শুরু করা যায়, সিমলা, কল্পা, নাকো, টাবো, কাজা হয়ে, আর মানালি থেকে চন্দ্রতাল, কাজা হয়ে এবং শেষ হবে সিমলা হয়ে। এটি একটি সার্কিট ট্যুর, তা আপনি যেদিক থেকে শুরু করুন না কেন। চলুন শুরু করি সেই সুন্দর জার্নি। বঙ্গে আজ বিশ্বকর্মা পুজো। বাবা বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে শুরু করলাম আমাদের এই যাত্রা হাওড়া স্টেশন থেকে 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরে। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। বেডেল থেকে লোকাল ট্রেন ধরে চলে এলাম হাওড়া স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন থেকে নেমেছি। আমরা এবার যাব হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 12311 নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল আমাদের জন্য অপেক্ষা করছে। অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা ধীরে ধীরে এবার সেদিকে চলে যাব। তো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন দেখুন, এই ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ধীরে ধীরে আমাদের নির্দিষ্ট বরাদ্দ যে কোচ, সেই কোচের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে প্রচণ্ড ভিড় ছিল, মানে যেটা ক্রস করে এসেছি আমরা। তার কারণ হচ্ছে সামনে আছে জেনারেল, প্রচুর মারামারি হচ্ছে, দেখলাম সিট নিয়ে কাড়াকাড়ি। যাই হোক, আমাদের দেশে এটাই বাস্তব দৃশ্য। তো আর এসব ট্রেনে তো এই জিনিসটা প্রচুর হয় এদিককার লাইনে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এই হচ্ছে সেই ঐতিহাসিক কালকা মেল 12311 হাওড়া কালকা এক্সপ্রেস, যেটা পরবর্তীকালে 2021 সালের নতুন নাম হয়েছিল নেতাজি এক্সপ্রেস। বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা বেরোচ্ছি আমাদের জার্নিতে। তা দেখুন, হাওড়া স্টেশনেও কিন্তু যথেষ্ট উৎসাহের সঙ্গে কিন্তু বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে। দিকে দিকে কিন্তু মণ্ডপ সেজে উঠেছে। আর তার পাশেই কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12311 হাওড়া কালকা এক্সপ্রেস কিন্তু চলে যাবে হচ্ছে কালকার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক আমি যেদিকে আছি তার উল্টো দিকে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ব্রিটিশ আমলের থেকে কিন্তু চলে আসছে এই 9 নম্বর প্ল্যাটফর্মে। এই 9 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে দেখুন রাস্তা, যেখানে মানে ব্রিটিশ আধিকারিকরা সরাসরি গাড়ি করে যেন প্ল্যাটফর্মের সামনে চলে আসতে পারে, ট্রেনের সামনে চলে আসতে পারে। সেই জন্য সেই ঐতিহাসিক দিন থেকেই কিন্তু এই 9 নম্বর প্ল্যাটফর্মে চিরাচরিত বজায় রেখে কিন্তু কালকা মেলকে দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তায় সব গাড়িগুলো থামতো, থেমে এই যে ট্রেনে কিন্তু আমাদের ব্রিটিশ আধিকারিকরা ট্রেনে উঠে পড়তেন। আর এদের শীতকালীন রাজধানী ছিল হচ্ছে সিমলা, সেখানে তারা পাড়ি দিতেন। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে কালকা 12311, যেটা হাওড়া থেকে আজ রাত 9:55 ছেড়ে পরের দিন ভোরবেলা 3:10 নাগাদ পৌঁছাবে হচ্ছে কালকা স্টেশনে। আমরা আজকে এই ট্রেন ধরে যাব হচ্ছে কালকা। প্রত্যেকটি ক্লাসের ভাড়ার ডিটেলস আমি অন স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেটা দেখে নেবেন। আমাদের কোচ হচ্ছে B1, এই হচ্ছে আমাদের B1। গেট দিয়ে আমরা এবার ট্রেনের ভিতরে ঢুকে যাই। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে প্রায়, এখন বাজে 9:48, আর 7 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে সিটে এবার বসি। ঘড়ির কাঁটায় ঠিক 9:55 ট্রেন ছেড়ে দিল আমাদের হাওড়া স্টেশন। হাওড়া থেকে কালকার মধ্যে টোটাল 1712 কিলোমিটার পথ পাড়ি দেবে, আর তার মধ্যে 36টি ইন্টারমিডিয়েট স্টেশন আমরা ক্রস করব। আর এর মধ্যে আমরা পাড়ি দেব 6টি রাজ্য আর 2টো ইউনিয়ন টেরিটরি, এবং শেষমেশ পৌঁছাবো হরিয়ানা রাজ্যে। এখন কিন্তু ট্রেনে লিনেন প্রোভাইড করা হচ্ছে। দেখুন বালিশ আছে,
এখানে কম্বল আছে, এখানে বেডের আইটেমগুলো আছে। এই যে পুরো সেটটা আছে এখানে একজনের আপারের। তো এখানে কি কি দেওয়া হচ্ছে তো দেখিনি। যাই হোক, ট্রেনটা যেহেতু হেরিটেজ ট্রেন, হ্যান্ড টাওয়েলটা দিচ্ছে, সব ট্রেনে দেয় না যদিও। দুটো বেডশিট আর হ্যান্ড টাওয়েল, আর ওদিকে আছে হচ্ছে কম্বল আর বালিশ। তো আমরা চলে এসেছি বাথরুমটা, এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো এখানে জামার বুক আছে, দুটো ধরনের আছে। আর যেহেতু এটা আইসিএফ পুরনো কোচ, সেখানে একটা বাথরুমে একটা ফ্যান থাকে, এটা কি জানি না, চেন বাঁধা মগ আছে, ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ পাই কিনা দেখি, টেস্ট করিনি। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, বেসিন আছে, বেসিনে জল আছে, হ্যান্ড ওয়াশ কি আছে? ও বাবা, হ্যান্ড ওয়াশ প্রচুর পরিমাণে আছে, মুখটা আটকানো নেই, ঠিক আছে। তো এখানে একটা আয়না আছে, ডাস্টবিন আছে, বেসিনটা কিন্তু সেই পুরোনো দিনের বেসিন, আর স্মোক অ্যালার্ম আছে, লাইট আছে। মোটামুটি হচ্ছে এই আইসিএফ পুরোনো কোচের বাথরুম। লকটা ঠিকঠাকই আছে। ট্রেনে উঠেই আমরা শুরু করে দিয়েছি আমাদের ডিনারে নিয়ে এসেছি হচ্ছে এগ চাউমিন, বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি। তো আপাতত যতখানি সম্ভব নিয়ে এসেছি। তো কালকে ব্রেকফাস্টটাও বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি। তো দেখা যাক, আপাতত চাউমিন খাচ্ছি, সকালে আবার ব্রেকফাস্ট করব, তারও ব্যবস্থা করে নিয়ে এসেছি। তারপরে তো ট্রেন থেকে দিন খাবার নিতেই হবে, সেটা এখন প্যান্ট্রিকার থেকে নেব না জায়গার ব্যবস্থা করবো, সেটা দেখে যাক কী হয়। অনবোর্ড ক্যাটারিং থেকে সেটাও করতে পারি, সেটা অবস্থা বোঝা। ঠিক আছে, এখন আপাতত খেয়ে নিন তাড়াতাড়ি করে চাউমিনটা, তারপরে শুয়ে পড়তে হবে। সো হাওড়া থেকে 93 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ের থেকে জাস্ট 2 মিনিট লেটে আমরা এখানে এসে পৌঁছেছি বর্ধমান জংশন। বর্ধমান জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে, এখানে স্টপেজ 2 মিনিট। তো 2 মিনিট লেট, 11:05 ঢোকার কথা, 11:07 হয়েছে। গুড মর্নিং। আমরা এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 8টা, একটু বেলাই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠে দেখলাম আমরা ঢুকে পড়েছি দিদির রাজ্য থেকে যোগীর রাজ্যে, দীনদয়াল উপাধ্যায় জংশন বা মোগলসরাই জংশন। তো ট্রেন রাইট টাইমেই চলছে, মোটামুটি মানে প্রায় 10 মিনিট 10 মতো লেট আছে। মিনিট 10 লেটটাকে আর লেট বলা যায় না, ঠিক আছে। লম্বা জার্নিতে 10 মিনিট লেট, ট্রেন ঠিকঠাকই আছে। হাওড়া থেকে 662 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে। এখন আছি আমরা দীনদয়াল উপাধ্যায় জংশন। দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনের শিডিউল টাইম ছিল এখানে 8:05, ট্রেন ঢুকেছে 8:28 মিনিটে, টোটাল 23 মিনিট লেট। আর ট্রেন এখানে 15 মিনিটের স্টপেজ আছে। এই টোটাল 13টা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা পার করে চলে এসেছি এই মুঘলসরাই জংশন বা দীনদয়াল উপাধ্যায় জংশন। সকাল সকাল চা নিয়ে নিয়েছি, চা আর বিস্কুট এখন খাবো। বিস্কুট কিন্তু বেকারি বিস্কুট। হাওড়া থেকে 725 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে। মির্জাপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেনের টাইম ছিল 9:08 মিনিটে, ট্রেন আধ ঘন্টা লেটে 9:38 মিনিটে এখানে এসে পৌঁছেছে। এখানে স্টপেজ 3 মিনিট। আর তার সঙ্গে বলে রাখি, এই মির্জাপুর কিন্তু নামে একটা হিন্দি সিনেমাও আছে। আর এই আমাদের 12311 হাওড়া কালকা এক্সপ্রেস বা কালকা মেলে যেটা আমরা যাচ্ছি, নেতাজি এক্সপ্রেস, এর যে ইতিহাস আছে তা আমি আপনাদের বলে দিচ্ছি ডিটেলস ট্রেন চলতে চলতে। 1866 সালে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এই ট্রেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল নামে চলত, যা পরবর্তীকালে 1891 সালে কালকা পর্যন্ত সম্প্রসারণ করা হয় তাদের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। এই কালকা মেল, যা কিনা 1 আপ এবং 2 ডাউন নম্বরে চলত, এবং সেই ট্রেনেই আমাদের নেতাজি বর্তমান ঝাড়খণ্ডের গোমো স্টেশন থেকে পেশোয়ারে পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে গিয়েছিলেন জার্মানিতে। সেই জন্য তার 124তম জন্মদিন তথা
23শে জানুয়ারি 2021-এ এই ট্রেনের নামকরণ করা হয় নেতাজি এক্সপ্রেস আর গোমো স্টেশনের নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন। তো আমরা ব্রেকফাস্ট শুরু করেছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রাউন পাউরুটি, সঙ্গে আছে জেলি, একটা আছে মিষ্টি আর একটা করে ডিম, আর সঙ্গে আছে কলা। সো এইগুলো নিয়ে আমরা ব্রেকফাস্ট ছাড়বো, মানে লম্বা জার্নিতে যেটুকু সম্ভব ক্যারি করে নিয়ে আসা সেটুকু করে নিয়ে আসছি। আর একটু খেয়ে দিয়ে পরে হয়তো দুপুর রাত্রে তো প্যান্ট্রি কার হোক বা অনবোর্ড ক্যাটারিং থেকে খাবার অর্ডার করতেই হবে। আমরা এখন আছি হচ্ছে যমুনা নদীর উপরে রেল ব্রিজ। এটা একটা ডবল ডেকার ব্রিজ, রোড আছে, যে রোড উপরে রেল লাইন, দূরেও একটা রেল লাইন, এই রোড ব্রিজ আছে অনেকখানে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের মতো। তো যমুনা নদী ক্রস করলে কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে এলাহাবাদ জংশন প্রয়াগরাজ। তো কিছু দূরেই আছে হচ্ছে তিনটে নদীর সঙ্গমস্থল, প্রয়াগরাজ, যেটাকে বলা হয় গঙ্গা, যমুনা আর সরস্বতী। এটা হচ্ছে যমুনা নদী। আর আমার ঠিক পিছন দিকেই এগিয়ে গেলেই পাওয়া যাবে হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। এখানে বছর পর কিন্তু মহাকুম্ভ আয়োজন হয়, তখন কিন্তু এখানে প্রচুর ভিড় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে এলাহাবাদ জংশন বা প্রয়াগরাজ জংশন স্টেশনে। হাওড়া থেকে 814 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এলাহাবাদ বা প্রয়াগরাজ জংশন স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল 10টা বেজে 40 মিনিটে, ট্রেন এসে পৌঁছেছে 10টা বেজে 58 মিনিটে, অর্থাৎ প্রায় 18 মিনিট ট্রেন লেটে ঢুকেছে প্রয়াগরাজ জংশন স্টেশনে। আর এটা প্রয়াগরাজ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে স্টপেজ 10 মিনিট। এই এলাহাবাদ শহরের নতুন নামকরণ হয়েছে প্রয়াগরাজ শহর। তার কারণ হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে এই এলাহাবাদ। এই এলাহাবাদে এই প্রয়াগেই কিন্তু মহাকুম্ভের আয়োজন হয়। প্রয়াগরাজ জংশন স্টেশনে এসে পৌঁছেছি। এখন ট্রেনে অনেকক্ষণ বসে আছি, বাইরে এসে বসার জায়গায় যে বসার জায়গা এখানে এসে তো বসলাম একটু। তো তারপরে দেখা যাক ট্রেন 10 মিনিট মধ্যে এখানে দাঁড়াবে। বাইরে চলা করছিলাম, এখানে তো বাইরে বেশ ভালো গরম, আমাদের যেরকম কলকাতায় যেরকম গরম তার থেকেও কিন্তু বেশি গরম এই মুহূর্তেই চলে যাচ্ছে। হাওড়া থেকে 931 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি হচ্ছে উত্তরপ্রদেশের ফতেহপুর স্টেশনে। ফতেহপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এখানে ঢোকার টাইম ছিল 12টা বেজে 10 মিনিটে, ট্রেন প্রায় 25 মিনিট লেট। এখন 12টা 35 হয়েছে। তো এখানে স্টেশনে 2 মিনিট ট্রেন দাঁড়াবে, 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে এখানে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কানপুর সেন্ট্রাল। বেলা যত বাড়ছে ট্রেনের গতি কিন্তু স্লথ হচ্ছে। আর এখন কানপুরে ঢোকার আগে কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে।
কখন ছাড়বে বোঝা যাচ্ছে না। আমরা যে কোচে যাচ্ছি B1 কালকা মেল নেতাজি এক্সপ্রেস, এটি তার একটি ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো দেখে বুঝতে পারছেন হয়তো অনেক পুরনো কোচ এটা। দেখুন এদিকে লাগানো হুক আছে, এখানে একটা আয়না, এদিকে একটা দুটো আয়না, হাতল আছে, মগ আছে, আর এখানে হাতল আছে, এখানে ফ্যান আছে। ফ্ল্যাশ দেখলে বুঝতে পারবেন যে কোচ কত পুরনো। ফায়ার এক্সটিংগুইশার কিন্তু নেই, বাস মুখ খেলার মধ্যে দেখুন। আমরা এসেছি ওই B1 কোচেরই একটি ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তো এখানে দেখুন বেসিন, জল আছে, হ্যান্ড ওয়াশ আছে, র্যাক আছে, বড় একটি আয়না আছে, লাইট আছে, স্মোক অ্যালার্মটা বন্ধ করে দেওয়া হয়েছে, একদম সিল করে দেখা। যেহেতু ICA পুরনো কোচ, প্রত্যেকটা কোচের টয়লেটে কিন্তু এরকম একটা ফ্যান আছে, ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ চলছে। আর কমর থেকে বুঝতে পারছেন যে কত পুরনো কমর। আর দেখুন কিছু পেপার কিন্তু শেষ হয়ে গেছে, হ্যান্ড শাওয়ার আছে, আর চেন দেওয়া মগও আছে, হ্যাঁ ডাস্টবিন আছে। তো এটা একটা ঐতিহ্যপূর্ণ ট্রেনে এত কেন পুরনো এত জিনিসপত্র দিয়ে ট্রেনটায় চালানো হচ্ছে, আর গল্প আছে। একটা আশ্চর্যের বিষয়, কিন্তু এটাকে একটু দেখা দরকার। হাওড়া থেকে 1900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে। টোটাল এখানে দাঁড়াবে হচ্ছে 10 মিনিট। আর 1 নম্বর প্ল্যাটফর্ম কানপুর সেন্ট্রালের। এখানে ঢোকার কথা ছিল 1:30 নাগাদ, আর এখন ট্রেন প্রায় পুরো আধ ঘন্টা লেট, 2টোর সময় এখানে এসে পৌঁছলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে হাপুর। তো আমরা এখানে IRCTCর অনবোর্ড ক্যাটারিং থেকে খাবার অর্ডার দিয়েছি। এখন দেখা যাক খাবার কখন আসছে, খাবার আসছে কিনা। অ্যাপে তো দেখাচ্ছে খাবার আসছে, তো যতক্ষণ হাতে না পাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। তো আপনারা যখন অর্ডার দেবেন সবসময় COD মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেবেন। খাবার পেলে অর্ডার দিয়ে ক্যাশটা সেইভাবে রেডি করে রাখবেন, সেই হিসেবে খাবারের টাকা দিয়ে দেবেন। এই কানপুর সেন্ট্রাল থেকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত দেশের সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন ট্রেন চলাচল কিন্তু এই রুটেই হয়। এখানে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 160 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে অন্যান্য জায়গায় কিন্তু 130 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড লিমিট দেওয়া থাকে। থ্রি এসির আভ্যন্তরীণ গঠন দেখে নিচ্ছি। এটি আছে আপার বার্থ, মিডিল বার্থ আছে, নিচে আছে লোয়ার বার্থ। আর সামনে আপনি দেখতে পারবেন একটি আয়না আছে, তার উপর র্যাক আছে, এখানে আছে একটি ফ্যান, উপরে আছে AC ভেন্ট, সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার। আর এখন যেহেতু লিনেন দিচ্ছে, কোনো সমস্যা হবে না। হাওড়া থেকে 1148 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি উত্তরপ্রদেশের এতোয়া জংশন স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 3:28, এখন বাজে 4:20, অর্থাৎ প্রায় 52 মিনিট লেটে ট্রেন ঢুকেছে। আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এটি হচ্ছে এতোয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে যারা সরাসরি সিমলা যেতে চান তারা এই কালকা বা নেতাজি এক্সপ্রেস ধরে কালকায় নেমে এর সঙ্গে যে লিঙ্ক ট্রেন আছে শিবালিক এক্সপ্রেস, সেটা অবশ্যই আপনারা ধরতে পারেন, যেটি 5:45-এ কালকা থেকে ছাড়বে সিমলার উদ্দেশ্যে। তো আমাদের লাঞ্চ দিয়ে গেছে, একটু ডিলেড লাঞ্চ হচ্ছে। আমরা কানপুরে যে লাঞ্চটা অর্ডার করেছিলাম সেটাতে কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়ে গেছে, ওরা দিতে পারিনি। তো আমরা পরে এতোয়াতে একটা এগ মিলের লাঞ্চ অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমরা এগ থালি নিয়েছি, 2টো ডিম, সামান্য পরিমাণ রাইস,
ডাল আর আছে হচ্ছে রুটি, আর সঙ্গে আছে এই স্যালাড। যেই পরিমাণ খাবার সেই হিসাবে দামটা কিন্তু বেশি নিয়েছে, কোনো সুইটস নেই, সবজি পর্যন্ত নেই। যাই হোক, এই প্লেটটির দাম নিয়েছে 195 টাকা। রুটির কোয়ালিটি কিন্তু ভালো, নরম আছে, গরমও আছে, শুধু একটু সবজিটা থাকলেই ভালো হতো। রাইস দিয়েছে যেটা জিরা রাইস, ডিম এক পনির জেন্ডো গ্রেভি আছে। ঠিক আছে, খাবারের কোয়ালিটি ভালো। আমরা এখন এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। ফিরোজ শাহ তুগলকের নামে এই ফিরোজাবাদ শহর তৈরি হয়েছিল। আর এখানে ট্রেন পৌঁছানো ছিল কথা বিকেল 4:30, এখন বাজে প্রায় 5:30, অর্থাৎ প্রায় 1 ঘন্টা লেটে কিন্তু ট্রেন ঢুকেছে। আর এটা ফিরোজাবাদের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ফিরোজাবাদ স্টেশনে ট্রেন দাঁড়াবে হচ্ছে 2 মিনিট। ট্রেন যেহেতু 1 ঘন্টা লেট, যে কোনো মুহূর্তে ট্রেন ছেড়ে দিতে পারে। ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছাড়ার জন্য হর্নও মেরে দিয়েছে, চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছিল, আওয়াজ শুনে ভেবেছিলাম যে আমাদের ট্রেন না, পাশ দিয়ে আরেকটি ট্রেন যেটি এখানে স্টপেজ নেই, সেই ট্রেন বেরিয়ে যাচ্ছে। কি ট্রেন? উড়িষ্যা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, যেটা ভুবনেশ্বর থেকে ছেড়ে চলে যাবে হচ্ছে আনন্দ বিহার। আর দিল্লির আরেকটা টার্মিনাস আনন্দ বিহার টার্মিনাস। দেখুন, অনেক ট্রেনই কিন্তু এলএসবি কোচ হয়ে গেছে। তাও নতুন ট্রেন যেগুলো অনেক পরে চালু হয়েছে সেগুলো এলএসবি কোচের। কিন্তু এই দেখুন কালকা মেল, এত পুরনো ট্রেন, সে ব্রিটিশ আমলের ট্রেন। এখানে বলা হয়েছিল ট্রেন নম্বর 1 এবং 2, মানে আপ ট্রেন 1 আপ ট্রেন 2 হচ্ছে এই কালকা মেল। তো সেই ট্রেনটা এখনও পুরনো কোচ আছে। কোচের ভিতরে বাথরুমের সিটের অবস্থা খুবই খারাপ। ট্রেনের মধ্যে ককরোচ, বিভিন্ন ধরনের তেলাপোকা প্রচণ্ড পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। খাবার খেয়ে নিচ্ছে মানুষে, যারা খাবার নিয়ে এসছে, অনেকে তো খাবার নিয়ে আসে, এই খাবার কিন্তু ইঁদুরে বা তেলাপোকা বা আরশোলাতে কিন্তু নষ্ট করে দিয়েছে। তো ট্রেন বেরিয়ে গেল আনন্দ বিহার এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন হয়তো কিছুক্ষণ পরেই ছাড়বে, ওটার পিছন পিছন যাবে। আর এই ফিরোজাবাদ শহর কিন্তু হাতের চুরির জন্য বিখ্যাত। আবার কোনো জায়গায় ট্রেন আসছে, ট্রেন কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছে, জানি না কতক্ষণ দাঁড়াবে। অলরেডি ট্রেন 1 ঘন্টা লেট। দুপুরবেলা সন্ধ্যের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 7টা। তো সঙ্গে সঙ্গে দেখলাম গরম গরম চা যাচ্ছে, মিক্স চা, মানে যেটা শুধু জলের সঙ্গে মেশালেই হয়ে যায় সেই ধরনের চা। সেই চাটা একটু খেয়ে নিচ্ছি। ঠিক আছে, ভালো কোয়ালিটির, মানে এমনি যে চা বিক্রি করে তার থেকে অন্তত ভালো। ওকে। হাওড়া থেকে 1424 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ট্রেন এসে পৌঁছেছি হচ্ছে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে। আর গাজিয়াবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। গাজিয়াবাদ স্টেশনে ট্রেন ঢোকার কথা হচ্ছে 7:58 মিনিটে, প্রায় 1 ঘন্টা লেট। এখন মাঝে হচ্ছে 8:50। 8:50-এ এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে। এর পরবর্তী স্টেশন হচ্ছে পুরনো দিল্লি বা ওল্ড দিল্লি যেটা। এই গাজিয়াবাদ স্টেশন থেকে কিন্তু দিল্লি যাওয়ার জন্য দেখুন দূরে লোকাল ট্রেন আছে, ইএমইউ কোচ লোকাল ট্রেন আছে। তো যদিও এখানে ট্রেনের সার্ভিস অনেকখানি বেশি ভালো আমাদের কলকাতার থেকে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখানে মেট্রো সার্ভিসটা আছে, মানুষ মেট্রো সার্ভিসের উপর বেশি নির্ভর করে লোকাল ট্রেনের সার্ভিসের থেকে। দিল্লি ঢোকার আগে দেখুন ওল্ড দিল্লি, তার পাশে যে ঢোকার আগে লালকেল্লা, লালকেল্লার পাশ দিয়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে। যেহেতু ব্রিটিশ আমলের লাইন, ব্রিটিশ আমলের ট্রেন এটা,
তো তখন তো নিউ দিল্লি স্টেশন ছিল না, তখন একমাত্র এই ওল্ড দিল্লি স্টেশনই ছিল। তো এই ওল্ড দিল্লি স্টেশনে যাওয়ার পথে কিন্তু এই লালকেল্লার ব্যাক সাইড দিয়ে কিন্তু এই লাইনটি ছিল এবং ওল্ড দিল্লি যেটা পৌঁছাবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া থেকে 1444 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে গেছি পুরনো দিল্লি বা ওল্ড দিল্লি স্টেশনের। তো এটা যেহেতু আমি বলেছি একটা ঐতিহাসিক ট্রেন, ব্রিটিশ আমলের ট্রেন, তখন নিউ দিল্লি স্টেশন ছিল না, তবে থেকে এই ট্রেনটি কিন্তু সেই ওল্ড দিল্লি স্টেশন দিয়ে যেত, সেই জন্য এখনও এই রুটেই যায়। তো আমরা ওল্ড দিল্লি স্টেশনের এখন এসে পৌঁছেছি প্রায় 8:58 টাইম ছিল, এখন বাজে 9:53, মানে অর্থাৎ প্রায় 55 মিনিট থেকে ট্রেন ঢুকেছে। আর আমরা এসেছি হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে সবজি মান্ডি। তো এরপর অনেকগুলো ছোটো ছোটো স্টপেজ আছে, ট্রেনের স্টপেজ প্রচুর বেশি। যাই হোক, ঠিক আছে, মোটামুটি 50-55 মিনিট লেট চলছে। আশা করছি টাইমের মধ্যেই পৌঁছে যাব। এখানে আমাদের ডিনার সার্ভ করে দিয়ে গেছে। আমরা অনলাইনে অনবোর্ড ক্যাটারিং থেকে ডিনার সার্ভ করেছিলাম, ডিনার নিয়েছিলাম, সেটা ডিনার সার্ভ করে দিয়ে গেছে। আমরা এবার ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা আমাদের মাঝরাতে উঠতে হবে চণ্ডীগড় স্টেশনে নামার জন্য। এটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, এখন প্রচুর বসার জায়গা আছে। তো আগে তো এটাই ছিল যেহেতু দিল্লি স্টেশন, এখন নতুন দিল্লি স্টেশন চালু হয়েছে, মানে এই স্টেশনের উপর যাতে চাপটা কম পড়ে। দেখুন প্রিমিয়াম লঞ্চও আছে। দেখুন দিল্লিতে এসে আমরা হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছি। প্রিমিয়াম লঞ্চ আছে, আপার ক্লাস ওয়েটিং হল আছে। দেখুন একদম স্টেশনের পাশেই কিন্তু, মানে যেখানে ট্রেন থামে তার পাশেই, এখানে মাঝখানে আবার দুটো প্ল্যাটফর্ম আছে, তার পাশেই কিন্তু এখানে দেখুন ওয়েটিং হলগুলো আছে। তো আর উপরের কারুকার্য দেখুন, আমার তো মনে হচ্ছে নিউ দিল্লি স্টেশন থেকে ওল্ড দিল্লি স্টেশনের সাজসজ্জা এবং গেট আপ কিন্তু অনেকখানি ভালো। তো আপনাদের তো বলেছিলাম যে এই B1 কোচের অবস্থা খুবই খারাপ। তো আপনাদের বলে রাখি, এই দেখুন 05-21-35। তো এই কম্পার্টমেন্টটা 2005 সালের তৈরি। এই প্রথম দুটো সংখ্যা মানে হচ্ছে ইয়ার অফ এই কোচের ম্যানুফ্যাকচার, আর 2 মানে বুঝিয়ে দেবে যে এটা হচ্ছে 3 টায়ার, মানে নাম্বারিং দিয়ে কোচের ডেসক্রিপশন বোঝা যায়। আদার্স যে কোচগুলো দেখলাম সেগুলো কিন্তু 13 সাল 12 সাল এরকম। এটা সবচেয়ে পুরনো 2005 সালের কোচ এটা। তো আমাদের ডিনার দিয়ে গেছে, আমরা ডিনারে ভেজ থালি নিয়েছি। তো এখানে আছে দুটো সবজি, ডাল, পিকেল, রুটি, স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ আর প্লেন রাইস, সঙ্গে দিয়েছে চামচ। তো ওটা আমরা খেয়ে নিচ্ছি। আমাদের লাঞ্চ যেহেতু একটু লেট লাঞ্চ হয়েছিল, ডিনার একটাই নিয়েছি, ওই জন্য শেয়ার করে খেয়ে নেবো, রুটি ভাত আলাদা আলাদা করে। আর 10টা অলরেডি বেজে গেছে, এটা আমাদের মোটামুটি 10:30টার মধ্যে কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আমাদের 1টা-2টোর মধ্যে আবার ঘুম থেকে উঠে পড়তে হবে। সো খাবার কোয়ালিটি কেমন বলছি। রুটি ঠিক আছে, চা, রুটি নরম মোটামুটি ঠিক আছে, দেখি খেয়ে কেমন। দুপুরের রুটির থেকে কিন্তু এখনকার রুটিটা একটু কোয়ালিটি অনেক ভালো না, শক্ত রুটি, গরম আছে বাট ঠিক আছে, চলে যাবে। চাপাটির থেকে ভালো, এটা পরোটা দেয় তার থেকেও ভালো। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 3:20। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে চণ্ডীগড় জংশন স্টেশনে। চণ্ডীগড়ে বিশেষত্ব হচ্ছে হাওড়া কালকা মেলের। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে B2, মানে B2 পর্যন্ত ট্রেনটি যায় হচ্ছে কালকা পর্যন্ত। B2 পরের থেকে মাঝখানে এখানে ছিল হচ্ছে A1, তারপরে B1 এবং তারপরে প্যান্ট্রিকার, তারপরে S1 থেকে S5 পর্যন্ত।
এই টোটাল এই পোর্শনটা থাকে হচ্ছে চণ্ডীগড় কোটা। চণ্ডীগড়ে থেকে এসে এই পোর্শনটুকু আলাদা করে কেটে দেওয়া হয়। কেটে দেখুন এই যেটাকে এখান থেকে কেটে নিয়ে পাশের লাইনে দাঁড় করে দিয়েছে এখন, মানে ওটা সাইডিংয়ে চলে গেল। এই যে পোর্শনটুকু আছে এবার পরের পোর্শনটুকু, মানে যেটা কালকা পর্যন্ত যাবে, ওদিকে S7 থেকে যতদূর আছে S পর্যন্ত এসে, তারপরে A1, HA1, A2, তারপরে B1, B2, B4, সরি B2, B3, B4, B1 তো ওখানে চলে গেছে। এই কোচগুলো যাবে হচ্ছে কালকা পর্যন্ত। সুতরাং টিকিট কাটবেন সেই হিসাবে কালকা পর্যন্ত টিকিট কাটলে কিন্তু এদিকে কোচগুলোতে পড়বে না। আর যদি চণ্ডীগড় পর্যন্ত কাটেন তাহলে ওদিকেও পড়তে পারে, এখানেও পড়তে পারে। এটা মাথায় রেখে টিকিট কাটবেন। আর চণ্ডীগড়ে এখানে এসে পৌঁছানোর কথা ছিল 1:25, ট্রেন লেট চলছে। 2:40 নাগাদ এখানে এসে পৌঁছেছে, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। আর এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে যেহেতু ট্রেন কাটাকাটির একটা ব্যবস্থা থাকে, সুতরাং এখানে 40 থেকে 50 মিনিট একটা টাইম দেওয়া থাকে। তো ওটা হয়ে গেলে আবার ট্রেন নির্ধারিত টাইমে ঠিক সিগন্যাল পেলে ট্রেন ছেড়ে দেবে। তো আমরা যাই, আমাদের কম্পার্টমেন্টে আমরা উঠে আবার বেশিক্ষণ না, এখান থেকে 10 মিনিট মতো লাগে কালকা। মাঝখানে একটা স্টেশনে দাঁড়াবে চণ্ডী মন্দির, তারপরেই কালকা। তারপরে আমরা ওখান থেকে টয় ট্রেনের কী কন্ডিশন সেই হিসাবে আমরা টয় ট্রেনে করে যাবো। এবং আমি যতদূর খবর পেয়েছি যে টয় ট্রেন সোলান পর্যন্ত চলছে, স্পট বুকিং করতে হবে। স্পট বুকিং করে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে সোলান, তারপর সোলান থেকে গাড়ি করে চলে যাব হচ্ছে সিমলা। দেখুন ওই রিজার্ভ কোচগুলো কেটে নেওয়া হয়েছিল, সেইগুলো কেটে নিয়ে এখানে সাইডিংয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। তারপরে যে আনরিজার্ভ কোচগুলো আছে সেটা দেখুন কিন্তু আবার জুড়ে দেওয়া ব্যবস্থা করছে এখানে। আমরা চলে এসেছি কালকা রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে সকাল 4:30। তো নির্ধারিত টাইমের প্রায় 1 ঘন্টা পরে আমরা কালকা স্টেশনে পৌঁছাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এসেছি কালকা রেলওয়ে স্টেশনে। হাওড়া কালকা মেল নির্ধারিত টাইম থেকে প্রায় ঘন্টাখানেক লেট করে আমরা এই মুহূর্তে কালকা স্টেশনে পৌঁছেছি। তো আমরা এবার কালকা রেলওয়ে স্টেশন থেকে জার্নি শুরু করব টুয়ার্ডস সিমলার দিকে। তো যেহেতু এখন ট্রেন বন্ধ, মানে টয় ট্রেন, তো জানতে পারলাম যে কালকা থেকে সোলান পর্যন্ত ট্রেন চলছে। তো সেটার খোঁজ নিতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি কালকা রেলওয়ে স্টেশনের টয় ট্রেন পোর্শনে। তো এখান থেকে জানতে পারলাম টয় ট্রেন চলবে না। তো আমরা এখান থেকে গাড়ি করে বাই রোডে যেতে হচ্ছে সিমলা। সো দুঃখিত, টয় ট্রেনে চড়তে পারলাম না এইবার, পরে আবার চেষ্টা করে দেখব। এই জার্নি আপাতত এটুকুই রইল। দেখা হবে পরবর্তী জার্নিতে পরের এপিসোডে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।